31শে জুলাই তারিখে রাত 9:30 কক্সবাজারের মেরিন ড্রাইভে একটি অনাকাঙ্ক্ষিত এবং একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত রাশেদ মোহাম্মদ সিনহা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার ধারাবাহিকতায় 5 আগস্ট তারিখে নিহতের বড় বোন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি ফৌজদারি দরখাস্ত দাখিল করেন। পরবর্তীতে টেকনাফ থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। উক্ত মামলায় সর্বমোট 9 জনকে আসামি করে এজাহারভুক্ত করা হয়। 9 জনের ভিতর 7 জন সদস্য ইতিমধ্যে কক্সবাজার জেলা আদালতে নিকট আত্মসমর্পণ করে। বর্তমানে তারা সকলেই জেলা আদালতের বিজ্ঞ আদালতের নির্দেশনায় কক্সবাজার কারাগারে আছেন। এই মামলাটি তদন্ত করার জন্য বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে র্যাব এর স্থানীয় যে ব্যাটালিয়ন আছে র্যাব 15 কক্সবাজার তাদেরকে ন্যস্ত করা হয়। এরই ফলশ্রুতিতে কক্সবাজার র্যাব 15 একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে। তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত সকল সদস্যের বিরুদ্ধে আদালতে 10 দিনের রিমান্ড জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত পর্যায়ক্রমিকভাবে 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং 3 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা 4 জনকে বিগত 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছেন। 4 জনকে জিজ্ঞাসাবাদ করার ফলশ্রুতিতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য র্যাবকে দিয়েছেন। ফলশ্রুতিতে বাকি 4 জন জিজ্ঞাসাবাদ সমাপ্তান্তে আজ 4 জনের জন্য বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড নেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেছে। এই আবেদনের বিষয়টি আগামী 12 তারিখ অর্থাৎ বুধবার শুনানি শেষে বিজ্ঞ আদালত এই 4 জনের বিষয়ে একটি সুনির্দিষ্ট রায় দিবেন। এর পাশাপাশি আরেকটি বিজ্ঞ আদালতের নির্দেশনা যেটা আমি আপনাদের সকলকে জানাতে চাই সেটি হচ্ছে বিজ্ঞ আদালত সমস্ত প্রকার রিমান্ড কার্যক্রম এবং জেল গেটে জিজ্ঞাসাবাদের বিষয়টি 10 কার্যদিবসের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন। এই নির্দেশনার আলোকে তদন্তকারী কর্মকর্তা কার্যক্রম শুরু করে এবং কার্যক্রম শুরু করার এক পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের নিকট এই 10 কার্যদিবসকে উন্মুক্ত করার জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে। অর্থাৎ আসামিদের যে 10 দিন যে 7 কার্যদিবস রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আগের যে একটি নির্দিষ্ট সময়সীমা বিজ্ঞ আদালত বেঁধে দিয়েছিলেন সেই সময়সীমাটি উন্মুক্ত হলো। আপনারা নিশ্চয়ই জানেন আজ সকালে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি সিফাত জামিনে মুক্ত হয়েছেন। এর পাশাপাশি সিফাত এবং শিপ্রার বিরুদ্ধে সর্বমোট 3টি মামলা দায়ের করা হয়। 2টি মামলা টেকনাফ থানায় এবং একটি মামলা রামু থানাতে। এই মামলা 3টির দায়িত্বভার ইতিমধ্যে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে র্যাবের নিকট ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ এই ঘটনা কেন্দ্রিক সর্বমোট যে 4টি মামলা হয়েছে, একটি মামলার বাদী মেজর অবসরপ্রাপ্ত সিনহার বড় বোন এবং অন্যান্য যে 3টি মামলা এই সর্বমোট 4টি মামলার সম্পূর্ণ দায়িত্ব র্যাবের উপর ন্যস্ত হয়েছে। একটি এলিট ফোর্স হিসেবে র্যাব যে গণমানুষের আস্থা অর্জন করেছে, র্যাব যে গণমানুষের অগাধ বিশ্বাস অর্জন করেছে, বিজ্ঞ আদালতের এই নির্দেশনা তারই একটি প্রকাশ মাত্র। র্যাব অত্যন্ত নিশ্চিত এবং অকুণ্ঠ চিত্তে জানাতে চায় এই মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তদন্ত করবে। এই মামলার অন্যতম মুখ্য উদ্দেশ্য প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা
এবং এর পাশাপাশি ঠিক কী কারণে এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সে সকল বিষয়ে র্যাব তদন্ত করবে। মূলত যে চারজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই চারজনের প্রত্যেকেই ঘটনার দিন বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং ঘটনার বিস্তারিত খুঁটিনাটি বিষয় এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেল গেটে র্যাবকে তারা প্রদান করেছে। বিস্তারিত তথ্যের জন্য আমরা অন্যান্য সকল সদস্যর মতো তাদেরকেও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্যে আমরা তাদেরকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করব। আশা করছি বুধবারের দিন এই চারজনের রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ আদালত তার মতামত প্রদান করবেন। সেই সময়সীমাটা মানে তদন্তের জন্য বলেছিল যে তদন্ত 10 দিনের মধ্যে করে শেষ করার জন্য, এই সময়সীমাটি তাহলে এখন একেবারে লিমিটলেস বিষয়টাকে। একটি বিষয় আমি পরিষ্কার করে জানাতে চাই, বিজ্ঞ আদালতের নির্দেশনা ছিল 10 কার্যদিবসের মধ্যে রিমান্ড সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত করার জন্যে। আমি একটু আবার বলছি, বিজ্ঞ আদালতের নির্দেশনা ছিল 10 কার্যদিবসের ভিতর রিমান্ড সংক্রান্ত কার্যক্রম শেষ করার জন্যে। আমরা যে আবেদন করেছি তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এই 10 দিনের রিমান্ডের যে সময়সীমা ছিল এটিকে উন্মুক্ত করা হয়েছে, অর্থাৎ 10 কার্যদিবসের বাইরেও তদন্তকারী কর্মকর্তা মনে করলে সর্বমোট 7 দিন তার সুবিধাজনক সময়ে সে রিমান্ডে নিতে পারে আসামিদেরকে। ইতিমধ্যে যে 3 জন আসামির 7 দিনের রিমান্ড হয়েছে, টেকনাফ থানার প্রাক্তন ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত এবং সাব ইন্সপেক্টর নন্দলাল রক্ষিত, তাদেরকে মূলত আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সিফাত এবং শিপ্রা, তাদের সঙ্গে মূলত তদন্তকারী কর্মকর্তা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করতে চান। আর আপনি নিশ্চয়ই জানেন এই ঘটনাতে যেহেতু তদন্তকারী কর্মকর্তা মনে করছেন শুরুতেই উনি সাক্ষীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের আলোকে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, সেই বাস্তবতায় তদন্তকারী কর্মকর্তা মূল অভিযুক্তদেরকে পর্যায়ক্রমিকভাবে পরবর্তীতে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন। মূলত যে 3টি মামলা দায়ের হয়েছে 3টির মধ্যে একটি মাদক মামলা, একটি হচ্ছে সরকারি কাজে বাধা প্রদানের মামলা, আর একটি পুলিশবাদী মামলা। এই 3টি মামলার ক্ষেত্রে যেহেতু আজকে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক র্যাব তদন্ত করছে, অর্থাৎ র্যাব কর্তৃক তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। পূর্বতন যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তার কাছে যে প্রসিডিউর আছে, যে প্রক্রিয়া আছে, একটি মামলার সিজার লিস্ট করা হয়। ওই সিজার লিস্ট করার যে মালামালগুলো আছে, আলামত বলে থাকি আমরা, ওই সব আলামত এবং সাক্ষী শপথ সহ সব কিছু আমরা প্রাক্তন তদন্তকারী কর্মকর্তার নিকট হতে র্যাবের তদন্তকারী কর্মকর্তা বুঝিয়ে নেবেন। সেক্ষেত্রে আমরা আশা করছি সিজার লিস্ট অনুযায়ী সকল মালামাল বা আলামত আমরা সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার নিকট হতে আমরা বুঝে নিব। সিজার লিস্টে ল্যাপটপ, ক্যামেরা বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের কথা যেগুলো আমরা গণমাধ্যমে জানতে পেরেছি, এই সকল বিষয়ে মূলত আমরা অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করার পূর্বে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সিফাত এবং শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করব। শিপ্রা এবং সিফাতকে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে আমরা পূর্বতন যারা জব্দ করেছেন তাদেরকে এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। অর্থাৎ কেবলমাত্র কোনো
খবরের ভিত্তিতে বা কোনো তথ্যের ভিত্তিতে না গিয়ে তদন্তকারী কর্মকর্তা প্রথমত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সাপেক্ষে এই সকল ইলেকট্রনিক ডিভাইসের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পেলে সে অনুযায়ী সে এগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। জি, এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আলোকপাত করেছেন। তদন্তকারী কর্মকর্তার মূল লক্ষ্য এই উদ্দেশ্যে ধাবিত হওয়া, আর যে তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে নিয়োগ হয়েছেন তাকে সহায়তা করার জন্যে আপনারা নিশ্চয়ই জানেন একদল কিছু তার সার্বিক নির্দেশনায় কিছু সহযোগী অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাও তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। আমরা আশা করছি তদন্ত শেষে আমরা বিস্তারিত বলতে পারবো এই ঘটনাটার মোটিভ কী ছিল এবং ঘটনার আদ্যপান্ত। একটি বিষয় আপনাদের জানা দরকার, তদন্তকারী কর্মকর্তা চাইলে যে কারো সহযোগিতা নিতে পারেন। তদন্ত করার জন্যে ঢাকা থেকে টিম যাওয়া না যাওয়া বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তদন্তকারী কর্মকর্তাকে সার্বিক সহায়তা করার জন্যে উনি নিজ বাহিনীর যে কোনো সদস্যকে উনি নিয়োগ করতে পারেন। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার সহায়ক হিসেবে বেশ কিছু অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তা তাদেরকে সহযোগিতা করছেন। আরেকটা বিষয় বলবেন যে আপনি তো বললেন যে দুজন সাক্ষীর জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই সাক্ষী একজন কাউকে জামিনে মুক্তি পেয়েছে, আজকে একজন জামিনে মুক্তি পেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী প্রসিডিংটা কি হবে? আপনারা কবে নাগাদ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বা রিমান্ড শুরু করতে পারেন? রিমান্ডে তো অলরেডি 2-3 দিন হয়ে গেছে। মূলত একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা শিপ্রা দেবনাথের সাথে জিজ্ঞাসাবাদ করেছেন। শিপ্রা দেবনাথ একটি অত্যন্ত স্পর্শকাতর একটি কথা বলেছেন, যেটি আসলে প্রকাশ করা খুবই প্রয়োজন। শিপ্রা দেবনাথ বলেছেন তার জীবনে যে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা তার জীবনের একটি মোড় ঘুরিয়ে দিয়েছে। সে আরও খুব ব্যর্থ কণ্ঠে উচ্চারণ করেছে, জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তিনি এটার বিচার দেখে যেতে চান। শিপ্রা দেবনাথ বলেছেন প্রয়োজনে ন্যায় বিচারের স্বার্থে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত উনি অপেক্ষা করবেন, এরকম একটি কথা বলেছেন। আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে, দুজন শিক্ষার্থী সিফাত এবং শিপ্রা দেবনাথ দুজনেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মানসিকভাবে তারা দুজনেই কিছুটা বিপর্যস্ত। যে ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, সেজন্যই তারা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে বিশদভাবে জিজ্ঞাসাবাদ অনতিবিলম্বে শুরু করব। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাপেক্ষে রিমান্ডে আনার পর মূলত যে 7 কার্যদিবস দেওয়া হয়েছে সেটির ক্ষণ গণনা শুরু হবে। মূলত একটি বিষয় পরিষ্কার করে জানা দরকার, একটি ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাক্ষী। শিপ্রা দেবনাথ এবং সিফাত তারা এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। তদন্তকারী কর্মকর্তা বিবেচনায় প্রথমে মূলত সাক্ষীদেরকে উনি জিজ্ঞাসাবাদ করবেন, এরপর অভিযুক্ত আসামিদেরকে উনি পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন। জেলগেটে আমরা আজকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতেই ওই দুজন তো ইতিমধ্যে জামিনে মুক্ত চলে এসেছেন। ওই 7 জনের মধ্যে ওই 3 জনের জিজ্ঞাসাবাদ আমরা আজ থেকে শুরু করিনি। আমরা তাদেরকে আরেকটু পরে পর্যায়ক্রমিকভাবে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সমাপনতে বাকিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব বলে আশা করছি।
মূলত যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেল গেটে, তারা বাহারছড়া তদন্ত কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই দিন চেকপোস্টে উপস্থিত ছিলেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। বিস্তারিত তথ্যাবলী তদন্তের স্বার্থে এখনই বলা সমীচীন হবে না। তাদের দেওয়া তথ্য মতে তারা যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তথ্যগুলোকে আরও পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবে পাওয়ার জন্য আমরা 4 জনকে 10 দিনের রিমান্ড আবেদন করেছি। আপনি এর আগে বলেছিলেন যে 7 আসামি 7 দিনের রিমান্ড, আজকে যেটা জানেন যে 3 আসামি 7 দিনের হচ্ছে, তার জন্য মূলত আমরা প্রাথমিক পর্যায়ে সকল আসামিকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রাথমিকভাবে 3 জনকে 7 দিন, বাকি 4 জনকে 2 দিন করে জিজ্ঞাসাবাদ করেছিলেন, অনুমতি দিয়েছিলেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা 4 জনকে 2 দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার ফলশ্রুতিতে আরও তথ্য উদ্ঘাটনের জন্যে আমরা 4 জনকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শিক্ষাকে জিজ্ঞাসাবাদ করছেন।